আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই লাইভ পর্যালোচনায়। আজকে আমাদের পর্যালোচনার শিরোনাম দিয়েছি ঢাকায় চীন মার্কিন লবির কাছে যেভাবে হেরে গেল দিল্লি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনার শেষ পর্যন্ত থাকবেন। আপনাদের মতামত বা প্রশ্ন ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। এই মুহূর্তে এই সময়ে দাঁড়িয়ে একটা প্রশ্ন যদি সবাইকে করি যে বাংলাদেশ কেমন আছে, তাহলে এই প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে কি পাবো? একটা সুস্পষ্ট লড়াইয়ের মধ্যে আছে বাংলাদেশ। এই লড়াইটি হচ্ছে নতুন করে পুনর্নির্মাণের। আমাদের বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নানা বিষয়াদির পাশাপাশি কূটনৈতিক তৎপরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সময়ে একটা দেশ তার অর্থনৈতিক বিস্তৃতি, ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে টিকে থাকার লড়াই করে কূটনৈতিক সম্পর্কের মধ্য দিয়ে। সেখানে প্রজ্ঞা, দূরদর্শিতা এবং নানা ধরনের কৌশলগত অবস্থান নিতে হয়। একটু খুলে বলতে পারি প্রিয় দর্শক, আমরা যদি 12ই ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনের পরে দেখি, কোন বিশ্লেষক এমনটা মনে করেছিলেন যে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সম্ভবত আগের শেখ হাসিনার সরকারের মতো ভারতের কাছে নতজানুই থাকবে। কিন্তু তারেক রহমানের সরকার শপথ নেয়ার 4 মাসের মধ্যে আমরা এই সরকারের কূটনৈতিক তৎপরতাকে স্পষ্ট হতে দেখলাম। প্রথমত, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিলেন তার প্রথম সফরটি ভারত বা চীন কোনোটিতেই হবে না, বরং তৃতীয় দেশে হবে। সেই সুবাদে তিনি মালয়েশিয়া সফর করলেন। এরপর মালয়েশিয়া থেকে চীনে গেলেন। অনেকেই বলে থাকেন যে আসলে মালয়েশিয়া সফর একটা প্রতীকী ব্যাপার ছিল। মূলত তিনি চীন সফর করবেন, এটাই হচ্ছে মোক্ষম বিষয়। তো যাই হোক প্রিয় দর্শক, নির্বাচনের আগেও আমরা এটা দেখেছি, বিশেষ করে ভারতের পশ্চিম বাংলার জনপ্রিয় বাংলা দৈনিক আনন্দবাজার লিখেছে যে তারেক রহমান প্রত্যাবর্তন করেছেন ভারতের উপর আস্থা রেখে। এই ধরনের রিপোর্ট নিয়ে নানা ধরনের আজগুবি গুঞ্জন, আলোচনা, সমালোচনা এবং বাস্তব ভিত্তিক নানা পর্যালোচনাও হয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এটা নিশ্চিত করেই বলতে হবে যে বাংলাদেশ যথাযথ পথেই হাঁটছে। কারণ 17 বছরে দিল্লির দাসত্বকে ভেঙে চুরে একেবারে নস্যাৎ করে দিয়ে একটা স্বাধীন কূটনৈতিক বহুমাত্রিক বহুবর্ণিল পথে যাত্রা শুরু করেছে। দেখুন, প্রধানমন্ত্রীর চীন সফরের আগে আমাদের বাংলাদেশের ডিপ স্টেটে নানা ধরনের তৎপরতা হয়েছিল। প্রধানমন্ত্রী যেন চীন সফর না করতে পারেন, বা প্রধানমন্ত্রীর এই সফরটি যেন প্রথমে ভারতে হয়, বা ভারতে না হলেও তিনি চীনে যেন না গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব অন্য কোনো দেশে যান। এই ধরনের একটা তৎপরতা জমাট বেঁধেছিল। কিন্তু শেষ মুহূর্তে এই সরকারের এই বিষয়টিতে, অন্তত এই কূটনৈতিক বিষয়টিতে দৃঢ়তার কারণে ডিপ স্টেটের যে গোপন খেলা, সেখানে দিল্লিপন্থীরা হেরে গেছেন। এটাই হচ্ছে বাস্তবতা। এটাকে অস্বীকার করবার কোনো জো নেই। দেখুন, বৈশ্বিক পরিস্থিতি বর্তমানে এমন যে আপনি কার সঙ্গে হাত মিলাবেন, সেই হাত মেলানোর উপর নির্ভর করবে আপনার বন্ধু কে হবে। বাংলাদেশ একসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনকে সামাল দিচ্ছে। ভারতের সঙ্গে তো সেই অর্থে সম্পর্ক নেই, যদিও আমরা সম্পর্ক গড়তে চাই। কিন্তু আমার যে আলোচনার মূল বিষয় যে কিভাবে আসলে দিল্লিপন্থীরা নিবৃত হলো বা তারা পরাজিত হলো। তো ডিপ স্টেটের মধ্যে নানা ধরনের পন্থার লোক থাকে। বাংলাদেশের ডিপ স্টেটে মার্কিনপন্থী লোক আছে, ভারতপন্থী আছে, আছে চীনপন্থী। কিন্তু একেবারেই ভারতপন্থীরা কোণঠাসা হয়ে গেছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের লবিটি শক্তিশালী হয়ে উঠেছে। তারা সাফল্য দেখাতে পেরেছে। এই সরকারের প্রধান তারেক রহমানের কাছে যখন তারা সাফল্য দেখাতে পেরেছে, যখন তারা বাংলাদেশের স্বার্থটাকে প্রধান করে তুলতে পেরেছে, তখনই কিন্তু ধীরে ধীরে ম্লান হয়ে গেছে ভারতীয় লবিস্টদের তৎপরতা। কারণ দেখুন, এই মুহূর্তে চীন সফর করলে বাংলাদেশ যা অর্জন করতে পারবে, এটা এই মুহূর্তে ভারতে সফর করে সম্ভব নয়। বিশেষ করে ইমিডিয়েট যে ক্রাইসিস গুলো আছে, যে পদ্মা ব্যারেজ,
তিস্তা সেতু, চট্টগ্রামের আনোয়ারাতে চীনা ইপিজেডে বিনিয়োগ, এরপরে আমাদের মংলা বন্দর, চট্টগ্রাম বন্দর, এই বন্দরগুলোতে তৎপরতা চালানো, নতুন করে বিনিয়োগের গতি প্রবাহ তৈরি করা, আমাদের সারা দেশে মরুভূমিতে পরিণত হওয়া নদীগুলো খনন করে পানি প্রবাহ এবং নদী ব্যবস্থাপনা যথাযথভাবে করা, এই যে বিষয়গুলো, এইগুলোর সমাধান কি দিল্লি করতে পারতো? আমরা তো দেখেছি 17 বছর ধরে তারা তিস্তা প্রকল্পকে বাস্তবায়ন হতে দেয়নি, কেবলমাত্র তাদের একগুঁয়েমি, দর্শিতার কারণে শেখ হাসিনা এগুলোতে হাত দেননি। তো এইরকম প্রেক্ষাপটে যখন চীন আগ বাড়িয়ে এসেছে সামনে, চীন যখন আন্তরিকতা দেখিয়েছে, তখন বাংলাদেশ কি করবে? বাংলাদেশ তো তার নিজের লাভটাই দেখবে, সেটাই দেখেছে। ফলে ভারতীয় লবির যে ডিপ স্টেটের অংশটি, তারা ভারত সফরের জন্য প্রথমত নানা ধরনের লোভনীয় বিষয় দেখিয়েছে যে ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, ভারতের সঙ্গে সম্পর্ক না রাখলে সরকার টিকিয়ে রাখা সম্ভব হবে না। ভারত দীর্ঘদিন ধরে যেহেতু বাংলাদেশকে সাথে রেখেছে, সুতরাং এখনো সাথে রাখতে হবে, প্রত্যেকটা বিষয়ের সঙ্গে ভারতের পরামর্শ গ্রহণ করতে হবে। কিন্তু যখনই অর্থনৈতিক বিষয় এসেছে, যখনই আমাদের লাভের প্রসঙ্গ এসেছে, যখনই আমাদের পেন্ডিং থাকা এগ্রিমেন্টস গুলো বাস্তবায়নের প্রসঙ্গ এসেছে, তখনই কিন্তু ভারতীয় লবির লোকজনের মুখ আকাশের কালো মেঘের মতো হয়ে গেছে। কারণ এই বিষয়গুলোতে তারা কোনো সমাধান করতে পারবেন না। ফলে ডক্টর খলিলুর রহমানকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তিকে কেন্দ্র করে যে সমালোচনার ডালপালা বিস্তৃত হয়েছিল, তা খানিকটা প্রশমিত হয়ে যায়। কেন? কারণ ডক্টর খলিলুর রহমানের দৃঢ়তার কারণে তিনি প্রধানমন্ত্রীকে এটা দেখিয়েছেন স্পষ্টভাবে যে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের সঙ্গে যদি আমরা সম্পর্ক পাকাপোক্ত করি, নানা ধরনের দ্বিপাক্ষিক সহযোগিতা আমরা গ্রহণ করি, তাহলে আমাদের লাভ বেশি এই মুহূর্তে, যেটা জনগণ গ্রহণ করবে। সে কারণেই আমরা দেখলাম যে পাকিস্তানের সঙ্গেও আমাদের একটা সম্পর্কের ডালপালা গজাতে শুরু করেছে। দেখুন, এই যে চীনের সঙ্গে সম্পর্কের কারণে আমার তুরস্কের সঙ্গে সম্পর্ক সহজ হচ্ছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখতে। আবার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরি করার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা আরো কাছাকাছি যাচ্ছি। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের কারণে তুরস্কেও স্বস্তি অনুভব করছে। তাহলে একটার সঙ্গে আরেকটা একেবারে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। মূলত ফেক প্রতিশ্রুতি দিয়ে ভারতীয় লবিস্ট, ভারতীয় লবি বা ভারতীয় এজেন্টরা আসলে এই সরকারকে, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিমুখী করতে পারেননি। এটাই হচ্ছে বড় কথা। দেখুন, খলিলুর রহমান এখানে বড় ধরনের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছেন, তিনি মাস্টার স্ট্রোক খেলেছেন বলা যায়। তার দৃঢ়তা এবং আরেকজন ডিপ্লোম্যাটের নাম অবশ্যই আমি উল্লেখ করব। দেখুন, চীনের ঢাকাস্থ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, তিনি এত তৎপরতা চালিয়েছেন গণ অভ্যুত্থানের পর, সবার সঙ্গে তিনি ধারাবাহিকভাবে যোগাযোগ করেছেন। এই ইয়াও ওয়েন আপনি দেখবেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যেমন নিবিড় যোগাযোগ রেখেছেন, একইভাবে আবার বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সঙ্গেও যোগাযোগ আছে। গণ অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু তাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে। পাশাপাশি আমরা সবাই জানি যে গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছাত্র এবং তরুণদের মধ্য থেকে অসংখ্য তরুণ ছাত্র ছাত্রীকে ইতোমধ্যে চীন সফর করিয়েছেন। বাংলাদেশের সঙ্গে সর্বস্তরের জনগণের একটা সম্পর্ক গড়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে চীনের, যেটা আসলে প্রয়োজন। কিন্তু আমরা 17 বছরে কি দেখেছি যে ভারত এই রকম করে কিন্তু তার ডিপ্লোমেসিকে সাজায়নি, যে কারণে ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সেটা নিশ্চয়ই জানেন যে ভারত এখন একেবারে কূটনীতির ক্ষেত্রে ছিটকে পড়েছে। একজন ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, হাকান ফিদান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে করমর্দন করছেন। হাকান ফিদান একজন পররাষ্ট্রমন্ত্রী শুধু নন, তিনি গুরুত্বপূর্ণ কূটনীতিক। বিশ্বে এই মুহূর্তে যত পররাষ্ট্রমন্ত্রী আছেন, তার মধ্যে তুরস্কের এই পররাষ্ট্রমন্ত্রী কৌশলী, দূরদর্শী, চৌকস বলে সর্বজন বিদিত। তিনি সুনির্দিষ্ট এজেন্ডা নিয়েই কিন্তু বাংলাদেশে এসেছিলেন।
বাংলাদেশের সঙ্গে আগামী 10 বছরে কি কি সম্পর্ক করা যায় বা সম্পর্ক সফলতার দিকে নেওয়া যায় সে নিয়ে একটা বিশদ কর্মপরিকল্পনাও ইতোমধ্যে আঙ্কারার পক্ষ থেকে করা হয়েছে। তো এটাও খুব গুরুত্বপূর্ণ। দেখুন, আমাদের নিরাপত্তার প্রশ্নে সবসময়ই ভারতীয় লবি বা দিল্লিপন্থীরা এটা বলতেন যে দিল্লি আমাদের ঘনিষ্ঠতম আ আত্মার জায়গা। সুতরাং বাংলাদেশের নিরাপত্তার যা কিছু আছে সব ভাববে দিল্লি। আমাদের প্রতিরক্ষা বাহিনীর অত সক্ষমতার কি প্রয়োজন? যদি আমরা আক্রান্ত হই তাহলে দিল্লি পাশে এসে দাঁড়াবে ১৯৭১ সালের মতো। এই ন্যারেটিভ দিয়েই কিন্তু আমাদের এই প্রতিরক্ষা বাহিনীকে খানিকটা খাটো করে রাখা হয়েছিল বা সক্ষম করা হয়নি। আপনারা সবাই জানেন যে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই, আমাদের যুদ্ধ বিমান নেই, জেট নেই। প্রতিরক্ষা এত দুর্বলতা অবস্থা তৈরি করেছে যে, যেকোনো মুহূর্তে কোনো জায়গা থেকে যদি হামলা হয় তাহলে ঠেকানো খুবই কঠিন হয়ে যাবে। তো এইরকম প্রেক্ষাপটে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা পাকিস্তান থেকে যুদ্ধাস্ত্র কিনতে যাচ্ছি, চীন থেকে কিনছি, তুরস্কের ড্রোন কারখানা এখানে হবে। আবার সৌদি আরব ইতোমধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে এই যে বহুমাত্রিক যাত্রা আমাদের শুরু হয়েছে, এটা যদি তারেক রহমানের সরকার অব্যাহতভাবে এগিয়ে নিতে পারেন তাহলে দুর্দমনীয় এবং স্বাধীন স্বতন্ত্র সার্বভৌমের উপর দাঁড়িয়ে একটা চমৎকার কূটনৈতিক অগ্রগতি হবে। তো সেরকমই চায় জনগণ। জনগণের চাওয়ার এই মাঝখানে যেসব প্রতিবন্ধকতা আছে সেগুলোও দূর করা প্রয়োজন, প্রিয় দর্শক। তো আমরা প্রতিবেশী দেশের প্রতি কখনোই প্রতিহিংসা পরায়ণ হয়ে কিছু করতে চাই না এবং ৫৫ বছরে আমরা করিনি, বরং আমাদেরকে নিয়েই খেলা হয়েছে। চিকেন নেক নিয়ে ভারতের যে উদ্বেগ, আমাদের তরফ থেকে জনগণ এটা স্পষ্টভাবেই জানাচ্ছে যে চিকেন নেক নিয়ে আমাদের তরফ থেকে নিরাপত্তা হানি হবার কোনো আশঙ্কা নেই। এটা একদম স্পষ্ট বার্তা। কিন্তু দেখুন, আমরা এই যে কূটনৈতিক বহুমাত্রিকতা দেখাচ্ছি, এটার নাম দিয়ে আবার যদি নতজানু হয়ে যায় সেটা দুঃখজনক হবে। যেমন ১ম বিষয়, জাতিসংঘ আমাদের এখানে নানাভাবে ইদানিংকালে সম্পৃক্ত হয়েছে। এটা খুব ভালো দিক। কিন্তু দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সংসদ ভবনের চত্বরে দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে। এটা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি। সংসদ সদস্যদের নিয়ে আমেরিকান ককাস গঠিত হয়েছে। এটার তো কোনো প্রয়োজন নেই। এগুলো অতিরঞ্জিত বা এগুলো আগ বাড়িয়ে দাসত্ব মেনে নেয়ার একটা পথ। একইভাবে চীনের সঙ্গে আমাদের যে সম্পর্কটি হচ্ছে, সেই সম্পর্ক একদম কাচের মতো স্বচ্ছ থাকতে হবে। আমরা আবার ভারতের মতো চীনের আধিপত্যের ফাঁদেও পড়তে চাই না। একইভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্কও আমাদের হবে কাচের দেয়ালের মতো খোলামেলা। মানে কি হচ্ছে জনগণ জানবে। যখন জনগণ জানতে পারবে এবং জনগণের কল্যাণ হবে এইসব সম্পর্কের মধ্য দিয়ে, তখনই আসলে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আর যখন জনগণের চোখ ফাঁকি দিয়ে জনগণের কল্যাণের কথা বলে এমন ধরনের চুক্তি হবে পরাশক্তিগুলোর সঙ্গে, তখন আসলে সেই ১৭ বছরের ফ্যাসিবাদী আবারও জেঁকে বসবে। সুতরাং এই বিষয়গুলো প্রত্যেকেরই মাথায়, মগজে, মস্তিষ্কে, মনের মধ্যে প্রবেশ করিয়ে রাখা উচিত। দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।